সরি, আই হ্যাভ ভেরি ডার্টি মাইন্ড। পটে যদি যাই আমি, তারপর কিন্তু আমাকে সারা জীবন পটাতে হবে। ফার্স্ট ডেতে যদি ভালো না লাগতো কথা বলে, সেকেন্ড ডেতে আমি কথা বলতামই না। আমি আই এম নট আ কুকিং পারসন, আই ডোন্ট এনজয় কুকিং। আমার হাজবেন্ড খুব ভালো রান্না করে। বেস্ট কো অ্যাক্টর হিসাবে ও শাকিব খানকে পেয়েছে, এবং আমিও বেস্ট কো অ্যাক্টর হিসাবে শাকিব খানকে পেয়েছি। দহন দেখে আমি বলছি যে আল্লাহ সিয়াম, তুই এত ভালো অ্যাক্টিং কবে শিখলি? কেন আমাকে কারোর সাথে খাতির করতে হবে? কেউ আমাকে কাজে নিলে আমার ট্যালেন্টের জন্য নিবে। নতুন বার্জারি কোকোট এর এপিএইচ প্রযুক্তি ঘরের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো বিষাক্ত সব গ্যাস শোষণ করে আর ঘরের বাতাসকে করে তোলে সুস্থ ও নিরাপদ। বার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। দর্শক সবাইকে আমন্ত্রণ বার্জার পেন্টস প্রেজেন্টস সমকাল তারকালাপের সাথে আছি আমি শেফিন জেবিন। আর বুঝতেই পারছেন আপনাদের ভীষণ পছন্দের একজন তারকা ব্যক্তিত্বকে নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেবিন, যিনি আমার সামনে আজ আছেন। নামটা যদি বলে দিই তাহলে তো বলেই ফেললাম, আপনারা তো দেখবেন একটু পর, বাট ছোট্ট করে যদি একটু বলি, মডেলিং এবং অভিনয়ে দারুণভাবে মনসিয়ানা দেখিয়ে চলেছেন, দারুণ দারুণ কাজ উপহার দিয়েছেন এবং ঈদঘিরেও তার একটা কাজ আমরা দেখেছি। একাধিক কাজ নিয়ে সবসময় তিনি আমাদের সামনে থাকেন। আমার সামনেই বসে আছে অর্চিতা স্পর্শিয়া এবং আজকের এই আয়োজনে স্বাগত। থ্যাংক ইউ। দর্শক কিন্তু অপেক্ষায় আছে এবং অপেক্ষায় থাকে যখন মানে অনলাইনে তো সবসময়ই কাজের আপডেট থেকে শুরু করে প্রিয় তারকাদের সম্পর্কে জানার জন্য দর্শকরা মুখিয়ে থাকে, কানেক্টেড থাকে। সো সমকাল তারকা আলাপ মানেই হচ্ছে তাদের কাছে তাদের পছন্দের তারকারা আসবে এবং দর্শকরা সেখান থেকে তারকাদের সম্পর্কে জানতে পারবে। আজকে একটা দারুণ আড্ডা হবে, তাই না স্পর্শিয়া? ইনশাল্লাহ। তো এই যে সদ্য ঈদ গেল, পহেলা বৈশাখ গেল এবং বিয়ের পর প্রথম ঈদ বৈশাখ। না, আমার বিয়ে হয়েছে গত বছর ফেব্রুয়ারিতে। গত বছরে তো দুটো অলরেডি পাওয়া হয়েছে। এক্স্যাক্টলি, আমার মাথায় ছিল যে 2024-এই তো মেয়েটা আসলে এটা যে চলে গেল, 2025 হয়ে গেছে, এটা আসলে আমাদের মাথায় এখনো কাজ করছে না আর কি। তো এটা আমারও হয়। আমি একটু মানে এবছরের ঈদ সম্পর্কে এবং বৈশাখ সম্পর্কে আগে জানি, তারপর আমি প্রথম ঈদের গল্পে যাব। এখন তো প্রথমের আমেজেই আছো, তাই না? না, নট রিয়েলি। প্রথম বছর হয়ে গেছে, এখন তো দ্বিতীয় বছরে পা রেখে ফেলেছি। এবারের ঈদে আমার কাজ এসেছে বেশ কয়েকটা। আমি ইউজুয়ালি তো বেশি কাজ করি না এবং আমি খুব বেশি স্ক্রিনে থাকতেও চাই না। দিস জাস্ট মাই চয়েস, বা আমি চাই এভাবে আমার ক্যারিয়ার পারসিউ করতে। স্পর্শিয়া কতটা চতুর বা বুদ্ধিমতী নারী, সে আগেই আমি প্রশ্ন করার আগে উত্তরটা দিয়ে দিল, কারণ দর্শকদের এটা জানার ইচ্ছা আছে যে স্পর্শিয়াকে কেন সবসময় মানে কন্টিনিউ পায় না কাজে। কারণ এটা আমি চাই না, মানে আমি চাই যে আমি অনেক কাজ করতে চাই না। আমি চাই আমি কম কাজ করব, কিন্তু আমি মানসম্পন্ন কাজ করব। আমি 10টা কাজের জায়গায় 2টা কাজ করব, কিন্তু সেই 2টা কাজ যেন 10টা কাজের সমান হয়। সো আমি এভাবে আর কি চিন্তা করি, বা এইভাবে আমি আমার ক্যারিয়ারকে গুছিয়েছি বা ডিসিশন নিয়েছি। এবং আমরা কিন্তু এবার ঈদে অনেকগুলা কাজ, বেশ কটা কাজ দেখেছি, তার মধ্যে একটা সিনে ড্রামা টাইপের একটা কাজ, ওটাকে আমরা নামই দিয়েছি সিনে ড্রামা, বিকজ আমরা আসলে ওটা বানিয়েছি পায়েল, পায়েলটাকে আমরা বানিয়েছি হচ্ছে কি, বা ডিরেক্টর বানিয়েছে সিনেমা ফরম্যাটে, কিন্তু আমরা এটাকে রিলিজ করেছি ড্রামাতে, মানে ড্রামা হিসেবে। তো আমরা এটা একটা নাম দিয়েছি যে সিনে ড্রামা, লাইক ইটস আ সিনেম্যাটিক ড্রামা। এবং পায়েলের রেসপন্স খুব ভালো। হ্যাঁ, এটা যে অনেকগুলো কাজ থাকে না যে একদিনে 2 দিনে মিলিয়ন ভিউজ হয়ে যায়, তারপর আবার দেখা যায় মানুষ ভুলেও যায় কাজগুলো। কিন্তু পায়েল নিয়ে আমাদের টার্গেটই ছিল যে আমরা আসলে ভিউজ চাই এরকম না, কিন্তু আমরা এমন একটা কাজ চাই যে 10টা মানুষ দেখলে সে 10টা মানুষ মনে রাখবে এবং বলবে যে হ্যাঁ ওয়াও একটা কাজ দেখেছি আর কি, এরকম। এবং সেরকমই হয়েছে আর কি। কিন্তু আমার একটা প্রশ্ন এখন এই মুহূর্তে মনে হলো যে যদি এটা সিনেমার মতো করে তৈরি করা হয়, তাহলে কেন ড্রামা আকারে বা ছোট পর্দার জন্য রিলিজ দেওয়া বা এই ধরনের? আমরা সিনেমা ফরম্যাটে করেছি, কিন্তু আমরা যে সিনেমা বানাবো এরকম না, সেটা আরো অনেক বড় আয়োজনের, বড় বাজেট লাগে, আরো অনেক কিছু থাকে। কিন্তু ডিরেক্টরের ইচ্ছা ছিল এবং আমাদের পুরো টিমই আর কি, আমরা তো টিম ওয়ার্ক করি আসলে। এবং যারা দেখেছে তারা কিন্তু এটা একটু অন্যরকম সবাই বলেছে যে মানে আমরা যেটা চেয়েছিলাম আমরা সেই রেসপন্সটাই পেয়েছি, যে মিউজিকের ক্ষেত্রে, পারফরমেন্সের ক্ষেত্রে, পরিচালকের পরিচালনার ক্ষেত্রে, এবং প্রত্যেকটা প্রোডাকশনই তো আসলে একটা টিম ওয়ার্ক। সো আমাদের পায়েলের প্রত্যেকটা টিম মেম্বার তাদের 100% দিয়ে পায়েলটা
বানিয়েছে আর কি, এবং আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমার 100% দিয়ে পারফর্ম করতে অ্যাজ আ পারফর্মার। এবং থ্যাংক ইউ অডিয়েন্স যে আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আচ্ছা, যারা দেখেছে তো দেখেছে, বাট আজকে যারা এই প্রোগ্রামটা দেখছে তারা অবশ্যই দেখবেন পায়েল, অবশ্যই দেখবে পায়েল। ইউটিউবে আর্ক ফিল্মসে আছে, আমার সামনে যখন বসেই আছে স্পর্শিয়া নিজেই, তো পায়েলের চরিত্রের একটা ডায়লগ একটু শুনতে পারি না? পারি তো? না আসলে আমার ডায়লগস আমরা মনে এখন মুখস্থ নাই আসলে আমার। এবং আমার ওখানে ক্যারেক্টারটা ছিল, মানে আমি ঝাড়ু দেই আর কি, ঝাড়ুদার। তো আমরা মানে ওই ক্যারেক্টারটা তো আসলে আমি না, কিন্তু ওই ক্যারেক্টারটা আমি যখন পারফর্ম করি আমি তখন ওই সময়ের জন্য ক্যারেক্টারটা ধারণ করেছি। তো তখন ওইভাবে কথা বলা, ডায়লগগুলো ওইভাবে ডেলিভার করা, বা ওয়ার্ড চুজিং গুলো ওইভাবে করা যে যারা রাস্তায় ঝাড়ু দেয় তারা কি কোন ওয়ার্ডে কথা বলে, ওইটাই যদি একটু শুনি না দুটো লাইন। খুব একটা আমার মুখস্থ তো নাই আসলে, বা ওই ধরনের কথা বললো স্পর্শে কিভাবে কথা বললো আমি বুঝতে পারলাম না যে এত সুন্দর একটা মেয়ে ওই ক্যারেক্টারটা কিভাবে ধারণ করলো। এটাই আসলে, এটা নিয়ে আমারও একটা ইয়া ছিল। আমি পরিচালককে বলেছিলাম, সাইফুল হাফিজ, আমি হাফিজকে বলেছিলাম যে আচ্ছা যেহেতু আমার একটু গায়ের রং ফেয়ার, তো আমি বলছিলাম যে আচ্ছা ফেয়ার, শুধু ফেয়ার না মাশাআল্লাহ দারুণ ফেয়ার না আচ্ছা, তো আমি বলেছিলাম যে আচ্ছা এটা আমার মনে হয় যে শ্যামবর্ণর কেউ করলে হয়তো আরো ভালো লাগতো ক্যারেক্টারটা। তো পরে আমরা দেখেছি যে না আসলে এটা আমাদের একটা কিরকম জানি আমরা মাইন্ডে এটা আমাদের ফিক্স যে আসলে গ্রামের ক্যারেক্টার বা এরকম ক্যারেক্টারগুলো আসলে শ্যামবর্ণ হয় বা কালো হয়, বাট আসলে কিন্তু এরকম না। আপনি যদি দেখেন রাস্তায় কিন্তু অনেক ফেয়ার স্কিনের মেয়েরাই আমাদের বাংলাদেশে আছে, এবং তারা গ্রামে গঞ্জেও দেখবেন ফেয়ার স্কিনের মেয়েরা আছে। এবং ইভেন আমার বাসায় আমার হাউসমেট শি ইজ অলসো ফেয়ার আর কি। তো আমি বলছি না মানে এটা কোনো লজিক হতে পারে না। সো ইটস অল অ্যাবাউট হাউ ইউ পারফর্ম ইট। তো তারপর সেই পারফর্মটা কিভাবে করলো মানে স্পর্শিয়া? এই যে একটা ঘরানার আমরা, কিন্তু ওই ঝাড়ুদারনির ক্যারেক্টার করা বা ওইভাবে ল্যাঙ্গুয়েজ থ্রো করা বা ওই ডায়লগগুলো দেওয়া, এইটাই না একটু আমি দেখতে যাচ্ছিলাম। ও দেখতে চাচ্ছিলেন না ডায়লগটা? আসলে আমার অনেস্টলি ডায়লগ মনে নেই না, বা ওই টোনে যদি একটু কথা বলা যায়। কোন ডায়লগ তো অনেক আছে, ডায়লগ মনে করতে হচ্ছে, ডায়লগ ভুলে গেছি, খেয়ে ফেলছি। হ্যাঁ, বাট আমাকে ঝাড়ু দিলাম, এখন ঝাড়ু দিয়ে দেখাতে পারবো। ঝাড়ু দেওয়ার অভ্যাস আমার, মানে আমার বাসায় আমি আমার যদিও হাউসমেট আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, অনেকে আছে, মানে অনেক হ্যান্ড আছে, আমার হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে বাসার অনেকগুলো কাজই আমি নিজে নিজে করি অনেক সময়। এবং অনেক সময় দেখা যায় হাউসমেটের কাজে আমার অনেক সময় মানে মনে হয় যে না সে ঠিক মতো ঝাড়ু দেয় না, আমার ঝাড়ু দেওয়ার অভ্যাস প্রায়, মানে এগুলো সব কাজ আমি পারি, হয়তো রেগুলার করা প্রয়োজন হয় না, কিন্তু করতে আমি সব পারি। সো আমার খুব ডিফিকাল্ট হয় না ঝাড়ু দিতে, জাস্ট হচ্ছে যে ধুলা মুখে আসতেছিল, তো ওইটা একটা প্রবলেম ছিল, বাট ওটা সামহাউ ম্যানেজ, এন্ড সো ওটাতে আমার খুব একটা ইস্যুস হয় নাই আর কি। তো একটু শুটিং এর পেছনের গল্পগুলো একটু শুনি না। ঝাড়ু দিতে তো শুটিং এর আমি তো অলরেডি শুনে ফেলেছি যে ঝাড়ু দিতে তো স্পর্শিয়া মজা করেই দিয়েছে, হ্যাঁ, কিন্তু বাদবাকি আর কোনো গল্প যদি থাকে যেটা দর্শক জানে না, শুনলে এখন মজা পাবে। আমরা অনেক 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 কষ্ট করে শুট করেছি। আমরা প্রত্যেকটা শুটই আসলে অনেক কষ্ট হয় কি আমরা মনে করি যে আমরা স্ক্রিনে যা দেখি স্ক্রিনে দেখি এবং মনে করি যে পিছনের গল্প হয়তো অনেক মজার হয় বা মজার ঘটনা থাকে, এই থাকে ওই থাকে, বাট ওটা খুব রেয়ার। মোস্ট অফ দ্য টাইম আসলে ডিফিকাল্ট স্টোরিজই বেশি থাকে, মানে ডিফিকাল্টিজের স্টোরিটাই বেশি থাকে, যে কিভাবে আমরা রাত জেগে সেই সকাল 6টা থেকে নিয়ে পরের দিন সকাল 6টা পর্যন্ত শুট করেছি, হয়তো 3 ঘন্টা ঘুমিয়ে আবার আমরা মেকআপে বসে আবার আমরা শুট করেছি এই কড়া রোদের মধ্যে। সো খুব একটা যে মজার আরামদায়ক গল্প থাকে আমাদের শুটিং এর এরকম না। আমাদের শুটিং এর গল্পগুলো মেজরিটি আসলে খুব মানে ইটস আ হার্ড ওয়ার্কিং কি বলবো জব আর কি। আমরা বলি যে ইটস আ আর্মি জব, খুব কষ্ট, মানে খাওয়া নাই ঘুম নাই, আমরা রোদের মধ্যে পুড়ছি, রোদের মধ্যে আবার আমাদেরকে যে লাইট দেওয়া হয়, আমাদের পশম পুড়ে যায়, পাপড়ি পুড়ে যায়। সো দিস আর দ্য মানে দিস আর বিহাইন্ড দ্য স্টোরি অফ এনি প্রোডাকশন। ওকে, কাজের গল্প আরো শুনবো, বাট একটু করে আমি ওই যে শুরুটা করেছিলাম যেটা দিয়ে সেই গল্পে ফিরতে চাই, একটু ঈদের গল্প। আমি এবারের ঈদের প্রসঙ্গের আগে তাহলে এটা শুনতে চাই যে প্রথম ঈদটা কেমন ছিল বিয়ের পরে স্পর্শিয়ার? ভালো ছিল, অবশ্যই ভালো ছিল। প্রথম ঈদ অনেক দাওয়াত
পেয়েছি, অনেক দাওয়াত খেয়েছি। দ্বিতীয় ঈদে কি এসে দাওয়াত কমে গেছে? প্রথম বছর এসে না, সেকেন্ড ইয়ারে আসলে দাওয়াত থাকে, কিন্তু আমি বা আমার হাজবেন্ড আমরা কেউ আসলে খুব একটা দাওয়াত পিপল না। ও একটু এনজয় করে দাওয়াত পানি, বাট আমি খুব একটা দাওয়াত পানি, কারণ আসলে যেটা হয় যে যেমন এবারই যেমন ঈদের আগ দিয়ে রোজার মধ্যে রোজা রেখে টানা এই শুটগুলো করার পরে আর এনার্জি থাকে না যে ঈদে আমি তারপর দাওয়াত পানি খাবো বা এরকম আচ্ছা, কিছু, মনে এটা হয় বলো। বাসা বাসা রেস্ট করি। কিন্তু প্রথম ঈদে যেমন আমার প্রথম ঈদে আমি ওই সময়টা কাজ করিনি, তো প্রথম ঈদটা আমরা বেশ যেহেতু, আর সবচেয়ে বড় জিনিস কি যে কি করলাম, দাওয়াত খেলাম কি খেলাম না, নতুন কাপড় পরলাম কি পরলাম না, মেহেদি দিলাম কি দিলাম না, ওটার থেকে বড় কি এই যে একটা বিয়ের পর একটা প্রথম ঈদ এবং হাজবেন্ড নিয়ে ঈদ, এই যে অনুভূতিটা বা এই যে ফিলিংসটা এইটাই আসলে স্পেশাল হয়। আচ্ছা, তো প্রথম আলাদা ঈদে করে আসলে যে কিছু করা না করা ওগুলো একটু matter শুনি করে যে না। প্রথম ঈদে ভাইয়া কি দিয়েছিল স্পর্শিয়াকে? অবশ্যই শপিং করে দিয়েছিল অনেক এবং সালামি Shopping- দিয়েছিল, এবারও শপিং করে দিয়েছে, সালামি সালামি কত দিয়েছে। ছিল প্রথম ঈদে আর না, সেকেন্ড ঈদে amount কত? আমি বলবো না, কিন্তু কত দিয়েছিল তার থেকে বড় ফ্যাক্ট হচ্ছে যে সে খুব সুন্দর করে আলাদা সালামি খাম, সে কোথা থেকে আই ডোন্ট নো কোথা থেকে সে কিনেছে, মেবি অনলাইন আচ্ছা, বা আই ডোন্ট নো, সে খুঁজে খাম বের করে সুন্দর করে খামের মধ্যে লিখে সাজিয়ে সে আমাকে সালামিটা দিয়েছে, খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে সেটা এটা। এবারও করেছে। সো আচ্ছা, তাহলে এটা বলো যে প্রথম ঈদের চেয়ে দ্বিতীয় ঈদে এসে অ্যামাউন্ট কমে গেছে না বাড়ছে? ওয়েল, আমি বিয়ের আগেই ওকে, ও যখন আমাকে পটাচ্ছিল আমি তখনই ওকে বলেছিলাম যে এই যে পটাচ্ছ আমাকে কিন্তু পটে যদি যাই আমি, তারপর কিন্তু আমাকে সারা জীবন পটাতে হবে। সো এই যে এখন পটাবা, পরে পটে যাওয়ার পরে আর পটাবো না, এইটা সেটা কিন্তু হবে না, হবে না? না। সো সে ওই ডিলে এগ্রি করেই সে আমাকে পটিয়েছে, আমি পটেছি এবং সে এখন আমাকে পটিয়ে যায়। বাহ, দারুণ দারুণ। তার মানে So, প্রতিনিয়ত স্পর্শিয়াকে পটিয়ে পটিয়ে প্রতিনিয়ত আমাকে সে রাখছে ইমপ্রেস ভাইয়া। করে, প্রতিনিয়ত সে আমাকে। আচ্ছা, ফার্স্ট কি দেখে ইমপ্রেসড হয়েছিল? কি করছিল ভাইয়া, মানে প্রথম ইমপ্রেশনটা মনে হয়েছে হয় না যে আমাদের একটা আসলে প্রথম ঘন্টি বাজে, কথা যখন ওইটা হয়, কখন হলো? আমাদের যখন মানে আমাদের মিউচুয়াল ফ্রেন্ডের থ্রুতে আমাদের পরিচয় হয়, তো পরিচয়টা হয় আমাদের এইভাবে যে মানে বিয়ের জন্য আর কি, সম্পর্কের জন্য আর কি, এমন না যে আচ্ছা এমনি দেখা হলো, এমনি পরিচয় হলো, কথা বললাম, একটু ভালো লাগলো, প্রেম হলো, এরকম না। আমাদের আচ্ছা। শুরুই হয় হচ্ছে গিয়ে যে হ্যাঁ আমি ছেলে দেখছি, আমার মা মানে আমার ফ্যামিলি থেকে ছেলে দেখছে, আমার মা ছেলে দেখছে। ও ডিসাইড করেছিল বিয়ে করবে না, কিন্তু আমার কথা শুনে ওর মনে হচ্ছে আচ্ছা একটুর সাথে কথা বলে দেখতে পারি। দুই দিনের কারণ মাথায় স্পর্শিয়া তো 2 আবার দিনের সবার মাথায় হি টুক দ্য crush। ডিসিশন যে ওকে হি ওয়ান্না ম্যারি মি, বাট আমার 2-3 মাস লেগেছে টু টেক দ্য ডিসিশন যে ওকে করতে। আমিও বিয়ে করতে চাই আর কি। ওকে। এন্ড ফার্স্ট ইমপ্রেশন ডেফিনেটলি অবভিয়াসলি ভালো ছিল, কারণ ফার্স্ট ডেতে যদি ভালো না লাগতো কথা বলে, সেকেন্ড ডেতে আমি কথা বলতামই না, বা প্রথম 5 মিনিটে যদি আমার কথা বলে ভালো না লাগতো আমি এর পরের 5 মিনিটে যেতামই না। সো ওই আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, যাকে আমার ডে 1-এ ভালো লাগে না তাকে আমার জীবনে ভালো লাগে না, আর যাকে ভালো লাগে এরপর আমার তাকে ভালো লাগে। ওকে, দেন স্পর্শিয়া কি করেছে? মানে প্রথম ঈদে হাজবেন্ডের জন্য সে কি করেছে, আর সেকেন্ড আমি ঈদে বা কি করলো? আমি সে যে কাপড় কিনে দিয়েছিল সেগুলো পরেছে, আর যে সালামি দিয়েছিল সেই সালামিগুলো আমি খেয়েছি। এবারও তাই? এবারও তাই। রান্না বান্নার কোনো বিষয় নাই, মানে রান্না করা হয় নাই বাসায়? I'm not a cooking person. I don't enjoy cooking. না, আমি এটা কেন জানতে চাইলাম, আমি sorry, রান্না পারি, কিন্তু আমি রান্না পারি হচ্ছে সার্ভাইভিং এর জন্য, যে আচ্ছা, রান্না না, লাগে ঈদ ও উৎসব সেই রান্না হলে- পারি, কিন্তু আলাদা করে আমি আসলে ওই যে থাকে না অনেক এনজয় করে রান্না করে, আচ্ছা, ওটা করা হয় না। স্পেশাল ডিশেস করে, ওগুলো আসলে আমি খুব আমি এনজয় করি না, কারণ আমি খুব ছোটবেলা থেকে, কারণ আম্মু চাকরি করতো, ব্যস্ত থাকতো, তো আমি খুব ছোটবেলা থেকে আসলে আমাকে রান্না বান্না করা, বাসা বাড়ি দেখা, বাসার কাজ করা, এই জিনিসগুলোকে আমাকে অনেকটা বাধ্যগতভাবে শিখতে হয়েছে, করতে হয়েছে। এত সুন্দর গ্ল্যামারাস এখন একটা তো মেয়ে এত পরে কিছু গিয়ে ওই পারে, যে আছে এটাই না তো যে জানতাম না। আলাদা করে যে আসলে ও ওয়াও কুকিং, এটা করলাম ওটা করলাম, ওটা আলাদা করে আসলে আমার কিছু লাগে না, ওই ফিলটা আমার মধ্যে কাজই করে না। তারপরেও কিন্তু আমার হাজবেন্ড খুব ভালো রান্না করে এবং সে আমাকে খুব মজার মজার রান্না করে খাওয়ায়। তাই নাকি? ভাইয়ের হাতে এবং কোন আমরা রান্নাটা মনে করি পছন্দ? যে সংসার জীবনে আসলে শুধু মেয়েরা এটা করবে আর ছেলেরা এটা করবে, এরকম এমন না। ডিভাইডেড করা, কিন্তু এরকম না। স্পেশালি আমাদের সংসারের ক্ষেত্রে আমরা দুজনেই কাজ করি, আমরা দুজনেই যে যার ক্যারিয়ারে ওয়েল স্ট্যাবলিশড, এবং বাসার কাজেও আমরা দুজনে হাত বাটাই আর কি। এমন না যে ও মানে কাজ করে এসে পায়ের উপর পা তুলে বসে থাকে আর আমি বাসার খানা পিনা বুয়া এগুলো দেখি, এরকম না। আমরা যা করি আমরা দুজন
মানে দুজনেই করি আর কি। মিলেমিশে ও দুজনের যেমন বাইরে কাজ involvedness করে, আমিও থাকে। বাইরে কাজ করি, আমি যেমন বাসায় কাজ করি, ও বাসায় হাত আচ্ছা, যেহেতু মানে সাংসারিক গল্পটাই হচ্ছে সেখানে একটু যদি জানতে চাই যে দুজনের প্রফেশন দুই রকমের জায়গা, একদম। তাহলে এবং মানুষ হিসেবেও দুজন দুই রকম, সাউথ পোল নর্থ পোল। তো এই জিনিসটা ব্যালেন্স করা হয় কিভাবে? বা It's all about understanding আসলে। Okay. It's all about understanding and respecting each other. Respectটা খুব ইম্পর্টেন্ট। ভালোবাসা আমার কাছে মনে হয় যে ভালোবাসা তো ভালোবাসার জায়গায়, কিন্তু ভালোবাসার থেকে মানে একসাথে থাকার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা, একজন আরেকজনকে বুঝার যে আচ্ছা ও এই কথাটা বললো কেন বললো, কারণ ও একভাবে বড় হয়েছে, আমি আরেকভাবে বড় হয়েছি। সো ও একভাবে ফাংশন করে, আমি আরেকভাবে ফাংশন করি, এবং অবশ্যই সবসময় ও আমার মন মতো হবে না, আমি ওর মন মতো সবসময় হব না। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা, যে এই জিনিসটাকে বোঝা, এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করা, এইটা আমার কাছে মনে হয় যে যে কোনো রিলেশন, ইভেন ইন ফ্রেন্ডশিপ, এটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। অ্যান্ড রেসপেক্ট খুব ইম্পর্টেন্ট, রেসপেক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট। রেসপেক্ট, ট্রাস্ট, এগুলো লাভের থেকে, লাভ অনেক পরে আসে, একদম লাস্টে আসে। আসলে এই সম্পর্ক টিকে থাকার ক্ষেত্রে সম্মানটাই সবার আগে, আমারও সেটা সবার মনে আগে, হয়। সবার আগে, এবং আমি সবার যত আগে। এবং মানুষের আমরা কাছে শুনেছি দুজনেই প্রত্যেকেই এই একই উত্তর দিয়েছে। এবং আমাদের দুজনেরই মানে সেলফ রেসপেক্টের বস্তা আমরা নিয়ে, মানে মানে আমাদের হচ্ছে আমরা পরে, আগে সেলফ রেসপেক্ট। সো ইফ ইউ হার্ড দ্যাট, দেন পিছনে আর আমি নাই। সো লাইক দ্যাট, আমরা দুজনে এই জায়গাটায় আমাদের খুব সিমিলার। ওকে, এই দুজনের গল্পে আবার ফিরবো, বাট আবার একটু আমি কাজের দিকে বা আমি তো কাজের কথা বলতে চাই, স্পর্শিয়ার ক্যারিয়ারের দিকে একটু কথা শুনতে চাই, ক্যারিয়ার নিয়ে। আমি যদি ভুল না করি 2011 থেকে 2010-11 থেকে আমি 10-11 থেকে কাজ শুরু করা, এবং সেক্ষেত্রে সময়টা বেশ অনেকটা সময় পার করে আমরা এখন 2025-এ আছি। 15 ইয়ার্স একদমই, কিন্তু দেখে তো মনে হয় না। আমাকে দেখে মনে হয় না যে আমি এতদিন ধরে কাজ করছি, নাকি আমাকে দেখে মনে হয় না যে আমার এত বয়স। বয়সটা কত? বয়স এখন কত, 31। একদম। আমি দেখলাম যে এই জায়গাটাতে স্পর্শিয়া খুব বোল্ড, কারণ উইকিপিডিয়াতে এটা দেওয়া আছে। না, বয়স এই জন্যই আমি জিজ্ঞেস প্রশ্নটা করা, করতে বয়স পেরেছি। এবং ইনকাম জিজ্ঞেস করা উচিত না, ছেলে মেয়ে একদমই না, কারণই না জিজ্ঞেস করা উচিত না। কিন্তু তারপরেও যখন কেউ জিজ্ঞেস করে ফেলে, আমার আছে সে যেহেতু আসলে জিজ্ঞেস করে ফেলেছে, না আমি তোমাকে জিজ্ঞেস আমি করছি, তাহলে বলে ফেলি, তোমার আমি বলে ফেলি। আর আমাকে উইকিপিডিয়াতে আমি দেখেছি, আমাকে এজ হোক আর যে কোনো কিছু হোক, আপনি যদি জিজ্ঞেস করেন আমি না বলে ফেলি। এবং অনেক সময় অনেক কথা না বলে ফেলার পরে আমার মনে হয় যে আমি তো বলে ফেলছি। কিন্তু আমি এমন প্রশ্নটা করেছি বিকজ এই উত্তরটা তোমার উইকিপিডিয়াতেই আছে, সেখান থেকে আমি দেখেছি। উইকিপিডিয়াতে অনেক ভুলভাল ইনফরমেশন আছে, অনেক মিলে গেছে, এটা তো মিলে গেল। বাট দ্য এজ উইকিপিডিয়াতে আমি জানি না উইকিপিডিয়াতে কি দেওয়া আছে, বাট হ্যাঁ, ইফ ইউ আস্ক মি, আমি রিয়েলটা বলে দিই। এবং আমার পেপারসও একদম এক্সাক্ট আমার যেটা সেটাই দেওয়া, কমানো নাই। তো আমি অনেক সময় মাকে জিজ্ঞেস করি, মা মানুষ তো 2-3 বছর কমায় দেয়, এই কমায় দাও না কেন? এটাও আমি আম্মুর সাথে বলি সব বাট সময়। আমারটা একদম অ্যাকুরেট দেওয়া আর কি। ওকে, মায়ের প্রসঙ্গ আসতে আমার অর্চিতা স্পর্শিয়া যাই বলছে, আমি সেখান থেকে মনে হচ্ছে যে একটা করে কিছু জানি, কারণ অনেকদিন পরে সামনাসামনি আমার বসে আলাপচারিতা করার সুযোগ হয়েছে। মা তো সাংবাদিকতা ক্যারিয়ারের ছিলেন, হ্যাঁ, আম্মু সাংবাদিক ছিলেন। এখন উনি সম্ভবত অন্য পেশাতে আছেন বা অন্য ব্যবসার সাথে জড়িত, আমি সেই প্রসঙ্গে না যাই। আমি ওই সাংবাদিকতা ক্যারিয়ার থেকে যদি বলি যে স্পর্শিয়ার মানে ক্যারিয়ারটা বা স্পর্শিয়ার চলার পথে মায়ের এই যে ক্যারিয়ার, মায়ের কোনো মানে কি কি অবদানগুলো আছে, বা আমি যদি বলি যে তুমি তো মডেল, অভিনেত্রী, সো সাংবাদিকদেরও ডিল করা হয়, সেই জায়গা থেকে কি মায়ের কাছ থেকে এক্সপেরিয়েন্স নেওয়া হয় কিনা? আমি এই জায়গায় আমি খুব প্রিভিলেজড যে আমার জীবনে সবচেয়ে বড় প্রিভিলেজ এটা যে আমি আমার মায়ের মেয়ে। কারণ আমার মা আমাকে যেভাবে বড় করেছে, অনেক কষ্ট করেছেন উনি, কিন্তু সে আমাকে যে শিক্ষাগুলো দিয়েছে জীবনের ক্ষেত্রে, বা মানুষ হিসাবে কিরকম মানুষ হওয়া উচিত, এই জিনিসগুলা, এটা একটা ব্লেসিং এর মতো আর কি। আমি যদি আমি জানি না যে পূর্ণজন্ম হয় কিনা, কিন্তু যদি হয়ে থাকে তাহলে আমি প্রতি জন্মে আমার মার মেয়ে হতে চাই। এবং আজকে আমি যে জায়গায় আছি এটার পিছনে সম্পূর্ণ আমার মার অবদান, যে সে যেভাবে আমাকে বড় করেছে, সে যেভাবে আমাকে গাইড করেছে, এভরিথিং, এবং সে যে স্যাক্রিফাইসগুলো করেছে আমার জন্য, ইভেন সে তার সাংবাদিকতার যে ক্যারিয়ার আর কি, জার্নালিজমের ক্যারিয়ার, সরি আমি আসলে একটু আমার ভোকাবুলারি মানে কথা বলতে গেলে আমার এত কিছু মাথায় চলে এবং পাটাপাট করে বলতে থাকি, তো আমার দেখা যায় কথাবার্তা অনেক উল্টাপাল্টা হয়ে যায়, ওয়ার্ডিং খুব ইয়া হয়ে যায়। আচ্ছা, এনিওয়ে, সো আম্মুর
সে তার ক্যারিয়ারও আমার ক্যারিয়ারের জন্য স্যাক্রিফাইস দিয়েছে, কারণ আমি এত কম বয়সে আর্লি এজে শুরু করেছি, আম্মু আমার সাথে সেটে গিয়ে গিয়ে বসতো। সো সে অনেক কষ্ট করেছে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়েছি। এবং তার যে সাংবাদিকতা যে ক্যারিয়ারটা, এটা অবশ্যই এটাও আমার জন্য প্রিভিলেজ ছিল, কারণ বাংলাদেশের বড় বড় সাংবাদিকরা সবাই আমাকে চিনতো, এবং এখনো যারা আছে বড় বড় পজিশনে সবাই আমাকে ছোটবেলা থেকে চিনে। আমি সবাইকে মামা মামা বলে ডাকি, মানে মামা 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 এরকম সবাই আমাকে ছোটবেলা থেকে দেখছে আর কি। যে সো আমার প্রতি তাদের ভালোবাসাটা বা অ্যাটাচমেন্টটা অন্যরকম, বাকি তারকাদের সাথে তাদের যে রিলেশন, ওটার থেকে আমার সাথে তাদের রিলেশনটা অন্যরকম। এই জায়গাটাতে আমি অনেক প্রিভিলেজ পেয়েছি। আই উইল বি জাস্ট অনেস্ট আর কি, যে সাংবাদিকদের যেহেতু আমি যে জবটা করি আমার ক্যারিয়ারের, এটার অন্যতম বড় একটা পার্ট হচ্ছে গিয়ে জার্নালিস্টরা আর কি, আমাদের যারা জার্নালিস্ট ভাই বোনেরা আছে। সো আমি এই জায়গায় অনেক প্রিভিলেজ পেয়েছি বিকজ অফ মাই মাদার, কারণ আমার মা সাংবাদিক ছিলেন, এবং অনেকে যারা এখন অনেক বড় পজিশনে আছে তারা আমার মার কলিগ ছিল একটা সময়। সো এবং ওই সময়ও যখন আমি কাজ শুরু করি 15 বছর আগে, তখন আম্মু তো তখন অ্যাক্টিভ জার্নালিস্ট আর কি, তখন সে কাজ করছে। তো এই জায়গাটাতে আমি যে আমার নিউজ হয়, ইন্টারভিউ হয়, আমাকে একভাবে অডিয়েন্সের কাছে তুলে ধরা, এই সুবিধাটা আমি জার্নালিস্টদের সাথে ডিল করতে হবে, কথা বলতে হবে, ডিল করতে হবে, ওই জায়গাটা আমি যাই নাই আজ পর্যন্ত যে ডিল করতে হবে, কারণ ওই জায়গাটাই আসে নাই। আমি যাকে ডিল করব তাকে তো আমি ছোটবেলা থেকে দেখছি, সে আমাকে ছোটবেলা থেকে চিনে। সো আমার আলাদা, মানে সে আমার বাসায় আসে, সে মামা ডাকি আমি তাকে, বা খালা ডাকি আমি তাকে, আন্টি। সো আমাকে ওই যে আলাদা করে ডিল করে দিয়েছে, অনেক সহজ করে দিয়েছে। বলছিলাম যে ক্যারিয়ারের শুরুটা 2010-11 সাল থেকে, তো এরপরে যদি বলি যে তোমাকে আমরা ছোট পর্দার অনেক কাজে দেখেছি, বিজ্ঞাপনে দেখেছি, মডেলিংয়ে দেখেছি, এবং পরবর্তীতে সেই কাজটা একটু কমিয়ে দিয়ে সিনেমাতে নিয়মিত দেখেছি। আবার সেই সিনেমাটা দেখলাম যে মানে বড় পর্দায় অনিয়মিত স্পর্শিয়া, এটা কেন? আমার যখন ব্যাক টু ব্যাক ভালো কাজ, মানে সিনেমাগুলো রিলিজ হচ্ছিল এবং সবকিছু, তারপরে প্যান্ডেমিক হয়ে যায়। তো প্যান্ডেমিকের কারণে অনেকগুলো প্রোডাকশন আটকে যায়, অনেকগুলো রিলিজ আটকে যায়, এবং প্যান্ডেমিকের পরে গিয়ে এখনো কিন্তু আসলে আমরা ওই যে উতরায় উঠার প্রসেসের মধ্যে আছি আর কি। এবং প্যান্ডেমিকের পরে আমি যেমন পুরো 1 বছর বসা ছিলাম, তারপরে প্যান্ডেমিকের টাইমে মেবি আমি নবাব শুট করে তারপরে নবাব রিলিজ হয়েছিল। এরপরে আসলে দেখা গেছে যে ওই যে একটা ফ্লো যে কেটে গেছে। এরপরে শাকিব খানের সাথেও তো কাজটা করা হলো, এরপরে কেন মানে অফ হয়ে গেল? এরপরে সেই আমি অফ করেছি এরকম না, এরপরে আসলে আমার নায়কের সাথেও আমরা কেন আর দেখতে পেলাম না, সেটা আমি আসলে বলতে পারবো না। অবশ্যই আমার ইচ্ছা আছে কাজ করার, সবার সাথে কাজ করার ইচ্ছা আছে, ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে, কিন্তু সেটার জন্য আমার কাছে ভালো স্ক্রিপ্ট আসতে হবে, ভালো কাজের অফার আসতে হবে। আচ্ছা, সো আমার কাছে যদি ভালো কাজের ওরকম অফার না আসে, বড় কাজের অফার না আসে, তখন আমি তো আর জোর করে গিয়ে করতে পারবো না। সো ওটাই হয়েছে যে যখন হচ্ছিল এন্ড দেন প্যান্ডেমিকের কারণে ব্রেক হয়ে গেছে, তারপরে গিয়ে আসলে আমার কাছে ওই সিনেমার বড় সিনেমাগুলো বা ভালো গল্পের সিনেমাগুলো আমার কাছে আসেনি। যে এবং এরপরে আসলে দেখা গেছে যে আমি ওটিটিতে আর কি কাজ শুরু করে ফেলেছি, এবং কারণ ওটিটিও আসলে কোনো অংশে সিনেমা থেকে কম না। তো ওটিটি তো আমি ব্যাক টু ব্যাক অনেকগুলা কাজ করছিলাম, তারপর মাঝখানে আমি নিজে গ্যাপ দেখলাম ওটিটিতে। ওটিটিতেও আমি ব্যাক টু ব্যাক আসলে অনেকগুলো ভালো কাজ করার পরে লাস্ট বলতে নট 2024 বাট 2023-তে আমার কাছে মোটামুটি কাজ আসে নাই। আমি নিজেও করার জন্য খুব একটা উঠে বসি নাই। আই ওয়াজ অলসো লাইক ওকে ঠিক আছে, কাজ আসছে না, বসে আরাম করে নেই না। এবং দিস ইজ অলসো ট্রু যে হ্যাঁ আমার কাছে ওরকম অত ভালো কাজ আসে নাই। ইটস বোথ ওয়ে, যে আমিও করতে চাই নাই, আসিও নাই, এবং তখন আমার একটা 1 ইয়ারের একটা ব্রেক, একটা গ্যাপ হয়েছিল। অ্যান্ড দেন আমি তারপরে তো আমারও মনে হচ্ছে আমি তো আমার পার্সোনাল লাইফটা গুছাতে চাই, একটু সেটেল হতে চাই। দেন আমি তো বিয়ে শাদী করে টোরে দেন আমি লাস্ট ইয়ার ঈদ থেকে আমি কাজ শুরু করলাম। নিয়মিত মানে এটা না যে প্রতি মাসে কাজ করছি, মানে কাজ আমি চাই না এত রেগুলার থাকতে স্ক্রিনে। আমি আমার যে একটা ইমেজ ক্রিয়েট করেছি যে না আমি কম কাজ করি এবং যেটাই করি ভালো করি, আমি ওটাকে অব্যাহত রাখতে চাই আর কি। বাট দর্শক পাবে। হ্যাঁ, কারণ আমি নাটকে 7 বছর পরে কাজ করছি। 7 বছর পর প্রথম নাটক করলাম গত বছর নূর।
এন্ড দেন তারপরে কিছু কাজ করা হয়েছে এই বছর সুইট ফ্যামিলি রিলিজ হয়েছে নিউ ইয়ারে, ওটা অনেক হিট হয়েছে। নাটক সিনেমা দুটো নিয়ে Then যখন আবার কথা এই বলছি ঈদে অনেকগুলা কাজ চলে আসছে আর কি, এটা যে- তো আমরা দেখছি। হ্যাঁ মানে আমি চাইনি এতগুলা কাজ, আই ওয়াজ লাইক আল্লাহ এক ঈদে কেন এতগুলা কাজ আসতেছে, একটা ঈদে যদি আমি পাঁচটা নাটক literally- কেন আসবে, আমি আমি literally চাই এক আজকে ঈদে একটা ভাবছি- কাজ আসবে, কিন্তু এই ঈদে দেখা গেছে আমার 4-5টা কাজ এসেছে, এর মধ্যে 2টা কাজ পায়েল, যেমন পায়েল আমার সবচেয়ে মানে খুব প্রিয় একটা কাজ আমি বলবো এবার করার মধ্যে। আর শেষটা তুমিও আমার খুব ভালো একটা কাজ আমি বলবো, মাহমুদ মাহিনের খুব ভালোভাবে সে খুব ভালো ডিরেকশন দেয়, সিএমভির কাজ। সবচেয়ে বেশি রেসপন্স পাওয়া হয়েছে কোন কাজে? শেষটা তুমি শেষটা তুমি অনেক হিট হয়েছে মিলিয়নের দিক থেকে, মানে ভিউজ কাউন্টিং এর দিক থেকে, ভিউজ কাউন্টিং এর দিক থেকে, বাট কাজের শেষটা দিক তুমির থেকে- গল্পটাও অনেক সুন্দর এবং মেকিং খুব ভালো, এবং শেষটা তুমির পাইলে যেরকম আমি রেসপন্স পাচ্ছি যে হ্যাঁ খুব ভালো কাজ, ভালো গল্প, ভালো পারফরমেন্স, শেষটা তুমিরও সেই সিমিলার আমি রেসপন্স পাচ্ছি। ইটস নট জাস্ট যে ও আচ্ছা খুব মিলিয়ন ভিউজ হয়েছে, ইটস আ কমার্শিয়াল হিট, ইটস নট দ্যাট, বাট অলসো যে অনেক যারা হচ্ছে গিয়ে ক্রিটিক্স আমাদের ইন্ডাস্ট্রি, তারাও বলেছে যে শেষটা তুমি খুব ভালো কাজ হয়েছে, এবং আমি আসলে এরকম ভালো কাজই করতে চাই আর কি, ওকে। অরেঞ্জ করতে চাই না, আমি সব কাজ করতে চাই না। নাটক সিনেমা দুটো নিয়েই গল্প হচ্ছে স্পর্শিয়ার সাথে। তো যদি জানতে চাই যে ছোট পর্দার দিকে আগে তাকাই, তো ছোট পর্দার মানে কো আর্টিস্ট হিসেবে কাকে বেশি পছন্দের? 3জন তারকা, 3জন আগের নাকি এখন? কারণ মাঝখানে আমি 7 বছর কাজ করি নাই ছোট পর্দায়। এখন আগামীতে কাজ করতে চাইলে বা এখন যে করছো, তোমার যে কোনো 3জন নায়কের নাম বললেই হবে। 3 অভিনেতা, 3 অভিনেতা কাদের সাথে কাজ করতে চাও? বা না অলরেডি কাজ করা হয়েছে, যেমন ইয়াশ রোহানের সাথে আমার কাজ করা হয়েছে, এবং ইয়াশ রোহানের নামটা আমি এই কারণে নিব কারণ ইয়াশ রোহানকে আমি ছোটবেলা থেকে চিনি। আচ্ছা, হ্যাঁ মানে বিফোর ও নায়ক হওয়ার আগে থেকে আর কি চিনি, তো আমাদের শিল্পী সরকার অপুর ছেলে আর কি, তো অপুমার সাথে আমি খুব ক্লোজ, এবং ইয়াশ রোহান ইউজ টু বি মাই ফ্রেন্ড, সো ওই জায়গা থেকে ওর সাথে ডেফিনেটলি একটা কমফোর্ট জোন আছে আর কি। যদি ওর সাথে আমার নাটক করা হয়নি, কিন্তু আমি আরো কিছু ভালো শর্ট ফিল্মসে কাজ করেছি। আচ্ছা, এছাড়া খায়রুল বাশারের কাজ আমার খুব পছন্দ। ওকে। আবার খায়রুল বাশারকে আমি অ্যাজ আ অ্যাক্টর খুব পছন্দ করি, যে ও পারফরমেন্স খুব ভালো দেয় আর কি, খুব ভালো পারফর্ম করে, এবং ওর সাথে আমি নিখোঁজ করেছি ওয়েব সিরিজ, তারপরে হইচইতে বোধ ওয়েব সিরিজেও আমরা পেয়ার হিসেবে কাজ করেছি, এবং এবার এসে নাটকে পায়েলে কাজ করলাম আর কি। এন্ড ফারহান মাই ফ্রেন্ড, ওর সাথে বেশ কয়েকটা কাজ করা হচ্ছে, সো ওর সাথে একটা কমফোর্ট জোন আছে, এন্ড হি ইজ অলসো গুড পারফর্মার। সো এদের সাথে জুটি হিসেবে স্পর্শিয়াকে আমরা, এন্ড দেয়ার ইজ অলসো আরশের সাথে আমি দেখবো। আরশ খানের সাথে আমি একটা শর্ট ফিল্ম, একটা না দুইটা শর্ট ফিল্ম, একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম। হি ইজ অলসো ডুইং ভেরি গুড। সো আর বড় পর্দায় সিনেমায় যদি আবারও নিয়মিত হওয়া হয় বা সিনেমার কাজ করা হয়, স্পর্শিয়া নায়ক হিসেবে কাকে চাইবে? গতকালকে নাবিল আমার ফ্রেন্ড এবং আমাদের সবার খুব পছন্দের অ্যাক্ট্রেস মাসুমা রহমান নাবিলা, তো ওর বাসা হচ্ছে, আমরা হচ্ছে গিয়ে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো ওখানে ও এটা বলেছে, আমিও বলেছি, মানে আমরা একটা পয়েন্টে এসে দুজনেই বলেছি যে ওর ক্যারিয়ারে এবং আমারও ক্যারিয়ারে বেস্ট কো অ্যাক্টর হিসাবে ও শাকিব খানকে পেয়েছে, এবং আমিও বেস্ট কো অ্যাক্টর হিসাবে শাকিব খানকে পেয়েছি, মানে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে, যে আছে না যে কোন কো অ্যাক্টরের সাথে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। সো দ্যাটস উইথ শাকিব খান। হ্যাঁ, একজনই শাকিব খানের পরে কাকে চাইবে নায়ক হিসেবে? সিয়ামকে, ইভেন কারণ সিয়ামকে আমি খুব পছন্দ করি অ্যাজ আ, রাইট নাও তো ও জঙ্গলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, অ্যাজ আ পারসন, অ্যাজ আ হিউম্যান ওকে আমি খুব পছন্দ করি, অ্যান্ড অলসো আমি যখন দহন দেখেছিলাম আমি তখন বলছিলাম যে মাই গড সিয়াম, কারণ সিয়ামের সাথে তো এর আগে আমি সিয়াম অনেক নাটক করেছি, অ্যান্ড ফ্রেন্ডও হয় আমার, মানে আছে না যে সবাইকে তো ফ্রেন্ড বলা যায় না, সো আমি যেমন ইন্ডাস্ট্রিতে খুব কয়েকজন মানুষ আছে যাকে আমি বলি যে আমার ফ্রেন্ড, এমন না যে তাদের সাথে আমার রেগুলার কথা হয়, হয়তো 5 বছরে একবার কথা হয়, বাট ওকে ফ্রেন্ড। সো দহন দেখে আমি বলছি যে আল্লাহ সিয়াম তুই এত ভালো অ্যাক্টিং কবে শিখলি, মানে খুব ভালো লেগেছিল আমার, এবং দহন পর এবার যখন আমি জঙ্গলি দেখলাম আমার মনে হচ্ছে যে ও ওটার থেকে আরো অনেক ভালো করেছে। হ্যাঁ, ও সিয়ামের জঙ্গলির যেই অ্যাক্টিং অ্যাপিয়ারেন্স অ্যাজ আ হিউম্যান প্রশংসা পাওয়ার যোগ্য, সিয়াম দারুণ করেছে, এটা সত্যি কথা। এবং আমি ইউজুয়ালি রিভিউ বা এগুলো ভাবে আমি ইভেন নিজের কাজও ভাবে দেখি না,
সিনেমা আমি সব দেখি, হলে গিয়ে আমি সব বাংলা সিনেমা দেখি। আচ্ছা, এবারে কিন্তু যে রিভিউ দেওয়া বা এগুলো করা হয় না, কিন্তু আমি জঙ্গলের রিভিউ কি দেখা হয়েছে? ঈদের সিনেমাগুলো আমার এখনো আমি দাগি আর বরবাদ দেখার সুযোগ হয়নি, আমি টিকিট পাই নাই। হ্যাঁ, এখনো মানে আর আমি না ওই যে স্পেশাল শোজ যে হয়, দাওয়াত দেয় আমাদেরকে, কার্ড পাঠায় বা প্রিমিয়ার হয়, ওগুলাতে আমার মনে হয় কি যে ওইখানে গিয়ে সিনেমাটা দেখার থেকে আমার মনে হয় যে আমি আলাদা দেখলে একটু এনজয় করা যায়, টাকা দিয়ে টিকিট কেটে আমি সিনেমা দেখব। না আসলে কি, আর এতে সিনেমাতে আসলে কন্ট্রিবিউটও করা হয়। একদমই এই চিন্তাটা স্পর্শিয়ার আমার বেশ ভালো লাগে, এটা আমিও ভাবি। আর প্রিমিয়ারে যে দেখা ওইটা আরেক রকম আবেদন, ওখানে সবার সাথে পরিচিতি, গল্প আড্ডা হয়, বাট ওটা এমনি তো আলাদা ভাবে হওয়া যায় আর কি। প্রপার সিনেমা দেখতে হলে আবার একা গিয়েও দেখা যায়, যেমন দুটোতেই আমি কমফোর্ট ফিল করি। লাইক আম্মুকে নিয়েও কিছু সিনেমা আমাকে আলাদা দেখতে হয়। আবার হচ্ছে কি খুব একটা গ্যাদারিং, অনেক মানুষ, অনেক পরিচিত মানুষদের মধ্যে খুব একটা কমফোর্টেবল ফিল করি। এই জায়গাতে আমার একটা আমার সোশ্যাল অ্যাংজাইটি হয়, এই জায়গাতেই আমার একটা যে আমি অনেক জায়গায় যাই না বা কোথাও আমাকে দেখা যায় না। শোবিজে অনেক পার্টি হয়, মানে পার্টিতে আমি খুব পজিটিভ অর্থ বলছি যে একসাথে বসে একটু আড্ডাবাজি, কমিউনিকেশন করা, রান্না বান্না করে খাওয়া, এরকম আছে। কিন্তু এই পার্টিগুলো থেকেই কিন্তু কাজগুলো বের হয়, বা এই যে কমিউনিকেশন যত হয় তত কাজ। স্পর্শে এই জায়গাটা থাকে না কেন? কারণ আমার কমফোর্টেবল লাগে না, আই ডোন্ট এনজয়। কেন? এন্ড আই নো আই শুড, মানে লাইক কাজের জন্য হলেও তো যেতে, এটা তো একটা কাজের পার্ট। আমি না কেন জানি ওই যে থাকে না, আমার মনে হয় যে আমি অ্যাক্ট্রেস, রাইট? আমার কাজটা হচ্ছে অ্যাক্টিং করা। সো আমি অ্যাক্টিংটা যদি ভালোভাবে করি বা আমার কাছে ইয়া হচ্ছে যে আমি অ্যাক্টর, আমি অ্যাক্টিংটা ভালোভাবে করছি কিনা সেটা হচ্ছে কি প্রায়োরিটি। এর বাইরে কাজের জন্য কেন আমাকে কারোর সাথে খাতির করতে হবে? কেউ আমাকে কাজে নিলে আমার ট্যালেন্টের জন্য নিবে, আর না হলে নিবে না, আমি ঘরে বসে থাকবো। কিন্তু আমি খাতিরবাজি করে আমি কাজ নিতে চাই না। কারণ আমার এসে মনে হয় কি যে আমি যদি খাতির করে কাজ নিই বা অন্য কোনো রিজন আমাকে কেউ কাজ দেয়, তাহলে তো আমার যোগ্যতাকে আসলে ছোট করা হলো। তাহলে কি আমার যোগ্যতা নাই? আমার তো যোগ্যতা আছে। সো আমাকে কেউ নিলে যোগ্যতাতে নিবে, না নিবে না। বাট হ্যাঁ, ডেফিনেটলি কলিগদের সাথে দেখা হলে, যেহেতু হয় কি বাইরের ফ্রেন্ডদের সাথে হ্যাঁ অনেক টপিক নিয়ে কথা বলা যায়, কিন্তু সেম ইন্ডাস্ট্রিতে, যেমন আমি আর নাবিল আপু যখন আমরা গল্প করি, আমরা না অনেক কানেক্ট করতে পারি একজন আরেকজনের সাথে, কারণ আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি। সো আমাদের লাইফটা একই রকম। সো কলিগদের সাথে এটা একটা হয় যে আসলে কথা বলতে গেলে ওই কমিউনিকেশনটা খুব ইজি থাকে, এবং সে বুঝে যে আমি কি বলছি এবং আমিও বুঝি তার স্ট্রাগল গুলো, কারণ আমরা একই জায়গায়, একই জায়গার মানুষ। স্পর্শী আসলে ওই কাজে অনেক বেশি ওই যে পেছনে ঘোরা, এটা ও পছন্দ করে না। বাট কখনো কি এমন হয়েছে যে লিয়াজ মেইনটেইন করা হয়নি বলেই কাজ থেকে বাদ পড়া হয়েছে? 100 টাইমস, অলওয়েজ অল দ্য টাইম এমনও হয়েছে, জানো যে আমাকে এটা আমার সাথেও হয়। আমি একটু কম লিয়াজ মেইনটেইন করতে পারি, মানে বাট এটা আমার সাথেও হয়। আমাকে ধরো যে আমার ডেট ক্লক এন্ড এভরিথিং, হ্যাঁ 2 দিন পরে শুটিং আমাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এরকম অনেক হয়েছে আমার সাথে। সো দেখা যাচ্ছে রিপ্লেস করে উমুকের গার্লফ্রেন্ড বা তুমুকের পছন্দের অ্যাক্ট্রেসকে নেওয়া হয়েছে। সো এগুলো অনেক হয়েছে, এন্ড আই মেড পিস উইথ ইট। এখন আর আগে খারাপ লাগতো, কোনো অসুবিধা নেই খারাপ লাগারও কারণে স্পর্শিয়া, কারণ তুমি যখনই যেই কাজ নিয়ে হাজির হও সেই কাজটা দর্শক দারুণভাবে উপভোগ করে। আয়োজন শেষ করতে হবে, তোমার সাথে গল্প করতেছি কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে, বাট আমি সময় শেষ করতেও যাচ্ছি না। আর আমার কাছে আরো এতগুলো জানার জন্য প্রশ্ন ছিল, কিন্তু একদিনের আড্ডা হবে না, আরেকদিন তোমাকে আমি পেতে চাই। কিন্তু শেষ সময় একটু মানে দর্শকদের আরেকটু বিনোদন দিয়েই যাই। দর্শকরা যেহেতু প্রিয় তারকা পেয়েছে, এই যে আগেই বলে দিল আমি আসলে গান গাইতে পারি না। আমার গানের স্কুলে যেহেতু আমার গলাটা একটু ভারী, তা আম্মু খুব মানে আম্মুর মনে হয়েছিল যে আমি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত করতে পারবো আর কি, এবং আম্মু চেয়েছিল আমি গান করি। কিন্তু আমাকে গানের স্কুলে দিয়েছিল ছোটবেলা। 3 দিন পরে আমার টিচার বলেছে যে ওকে দিয়ে আপনার মেয়েকে দিয়ে গান হবে না, ওকে দিয়ে গান হবে না। না আমাকে আসলে আমার গলার সুর নাই। আচ্ছা ঠিক আছে, গানের দরকার নেই, বাট আমি যদি জানতে চাই তাহলে আমি কি একটু গান প্লে করব? বসে বসে কি নাচবো? তাও অবশ্য ঠিক, বাট আজকে আমরা শোতে একটু অন্যরকম করি। সবসময় তো গেস্টরা কিছু না কিছু করে, আজকে অ্যাঙ্কর কিছু করবে। অ্যাঙ্কর যেটা করতে পারবে যে একটা ধাঁধা বলবে, সেই ধাঁধার উত্তর দিবে লাস্ট, এবং সেই উত্তরটা নিতে নিতে আমি বাসায় ফিরে যাব। স্পর্শিয়ার জন্য একটা আমার কাছে ধাঁধা আছে, সেটা হচ্ছে এমন কোথায় যেখানে মানে আমরা কি জানি যে মুরগি ডিম দেয়, গরু দুধ দেয়, কিন্তু দুধ ডিম দুটোই একসাথে কে দেয়?
সরি আই হ্যাভ ভেরি ডার্টি মাইন্ড। আচ্ছা তো তুমি তো বলছিলে যে দাদা প্রশ্নটা করবে এবং উত্তরটা তুমি বাসায় যেতে যেতে নিবে। না না না, So, আমরা আজকে উত্তর এখানে নিতে program নিতে না, এই যে শেষ করছি। উত্তরটা ওকে আমি ও বাসায় যেতে যেতে না, পেয়ে না, যাবে। উত্তর নিয়েই বাসায় যাই। টাটা, সবাই ভালো থাকবেন। তবে আজকে একটা জিনিস দেখলাম যে স্পর্শিয়া দারুণ রোস্টিংও করতে পারে, দারুণ মজার মানুষ। কিন্তু একটা বিষয় আছে না যে অনেকে আর এই কিন্তু কারণে বলে মানুষ যে- আমাকে আরো বেশি ভুল বুঝে। আমি অনেক সার্কাজম করি আর মানুষ মনে করে যে আল্লাহ সিরিয়াসলি ওটা বলতে ওকে কিছু বলা যাবে না, মানুষ মার হবে। মানুষ সার্কাজম বুঝে না আমাদের এখানে। আচ্ছা, ডার্টি So- মাইন্ডটা কে সাইডে রেখে একটু মানে অ্যানসার দেওয়ার চেষ্টা করো না। ডিম আর দুধ একসাথে দেয় কি দেয়? দোকানদার। একদম তাই। দোকানদার দেয়। ওকে, হাসি মুখটা নিয়ে বাড়ি ফিরতে চাই। অসংখ্য ধন্যবাদ স্পর্শিয়া, তোমার আগামীর কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর চাইবো তুমি বেছে বেছেই কাজ করো, কিন্তু যে কাজ এই যে যেভাবে আবেদনটা রেখেছো আবেদনটা থাকুক, তোমার প্রতিটা কাজ আমাদের সবার ভালো লাগে। থ্যাংক ইউ। সো কাজ নিয়ে নিয়ে হাজির হও আমাদের সামনে। দর্শকদের জন্য কি কিছু বলার আছে? ভালো থাকবেন, ভালোবাসবেন, এই তো। ওকে, আল্লাহ হাফেজ। তোমার কাছ থেকে বিদায় নিলাম, এবার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। দর্শক, এই ছিল বার্জার পেন্স প্রেজেন্স সমকাল তারকা আলাপ। শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে আপনাদেরই পছন্দের কোনো তারকা অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ দর্শক, বিনোদনের সব ধরনের আপডেট পেতে অবশ্যই সমকালের সাথেই যুক্ত থাকুন।